নমস্কার। অনেক দিনের অবকাশ নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এই যে অবকাশের একটা কৈফিয়ত অবশ্যই দিতে হবে। আমরা কলকাতায় বসে আপনাদের সাথে আলোচনা করছিলাম ভারত কথার গ্রন্থিমোচনে। সেখানে যোগের কথা আলোচনা করছিলাম। মহাভারতের শান্তি পর্বের অন্তর্গত যে যোগ বিষয়ক আলোচনা, তাই নিয়ে আলোচনা করছিলাম এবং খুব সম্ভবত দুটি পর্ব হয়তো সেখানে করেছি। এবং সেই আলোচনা করতে করতে আমরা উত্তরবঙ্গের শিলিগুড়িতে চলে এসেছিলাম। সেখানে একটা আমাদের বিরাট পারিবারিক একটা রিইউনিয়ন ছিল। সেই রিইউনিয়ন থেকেই আমরা আবার আরেকটা আরও বড় রিইউনিয়নে দক্ষিণ ভারতে চলে এসেছি, সুদূর উত্তরবঙ্গ থেকে দক্ষিণ ভারতে। এবং এটাও একটা বড় রিইউনিয়ন। আপনারা জানেন যে এই দক্ষিণ ভারতের মহীশূরে যে মহীশূর সংস্কৃতি পরিষদ, যাদের তত্ত্বাবধানে আমি অনেক কিছু আলোচনা করি বা আলোচনা করার সুযোগটা পাই, তাদের একটা রিইউনিয়ন এখানে ঘটছে। আমরা ভারতবর্ষ এবং পৃথিবীর বিভিন্ন দেশের যারা এখানে এসে আলোচনা করেন এই আমন্ত্রিতভাবে, তারা মূলত আমরা করি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে যে যার জায়গায় বসে। এবার একটা অনেক দিন পর এখানে একটা রিইউনিয়নের ব্যাপার হয়েছে এবং এখানে সেই রিইউনিয়নে আমরা পরস্পরের সাথে পরিচিত হচ্ছি, তাদের পরস্পরের কাজের সাথে ইত্যাদি বিষয় নিয়ে। এবং তারই অবকাশে আজ আপনাদের কাছে আবার একটু আসতে পেরেছি। তবে আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি আপনাদের সাথে, এটা ভারত কথার গ্রন্থিমোচনের পর্যায়ে হবে না, বরং অবসরের কথা বাসর বলে এই দক্ষিণ ভারতে বসে যে আলোচনাগুলো করি তার মধ্যে এটিকে রাখা যেতে পারে। আজকে আমরা মূলত যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি বা কিছু করব বলে স্থির করেছি, সেটা হচ্ছে ভারতবর্ষের বেশ কিছু প্রাচীন কবিদেরকে নিয়ে, যারা একাধারে তাদের সাহিত্যকৃতি কাব্যকৃতির জন্য যেমন বিখ্যাত, ততোধিক তারা বিখ্যাত ঐতিহাসিক হিসেবে। অর্থাৎ তাদের কাব্য রচনার মধ্যে দিয়ে তারা ভারতবর্ষের ইতিহাস রচনাও একটা তারা করে গেছেন। অর্থাৎ ভারতবর্ষের এই সময়ের ইতিহাস তাদের এই রচনার মধ্যে দিয়ে আমরা পাই। আজকে যাকে নিয়ে আমরা কথা বলবো তিনি হচ্ছেন উমাপতি ধর। উমাপতি ধর, এই যে উমাপতি ধর, কবি উমাপতি ধর, তাকে বেছে নেবার দুটো কারণ আছে। প্রথম কারণটি হচ্ছে তিনি যে রাজবংশের কবি ছিলেন, কবি তিনি যত না বেশি কবি, তার থেকে অনেক বেশি তিনি একজন ব্যুরোক্র্যাট, অমাত্য হিসেবে তিনি বেশি প্রতিষ্ঠিত। সেই সঙ্গে তিনি কবি মর্যাদাও লাভ করেছেন। তার কিছু কাব্য সাহিত্যকৃতি রয়েছে সেখানে, তবে তার প্রতিষ্ঠা অনেক বেশি একজন অমাত্য রাজমন্ত্রী হিসেবে, এটা বিখ্যাত। তিনি যে রাজত্বের বিরাট কবি, তিনি একজন না 3 পুরুষ ধরে তিনি মহামন্ত্রী ছিলেন। এবং সেই রাজবংশ হচ্ছে আমাদের বাংলার সেন বংশ, যারা পাল বংশের পর আমাদের মধ্যযুগীয় হিন্দু রাজবংশ মোটামুটিভাবে 1100-1200 শতকে, অর্থাৎ 1097 থেকে 1222 খ্রিস্টাব্দ, প্রায় 100 বছরেরও বেশি রাজ্য শাসন করেছিলেন। এবং এই সেন বংশের প্রতিষ্ঠাতা হচ্ছেন সামন্ত সেন। সামন্ত সেন রাজবংশ প্রতিষ্ঠা করেছেন বটে, কিন্তু তিনি রাজা হিসেবে বা স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করেননি, তিনি বংশ প্রতিষ্ঠা করেছেন সেন বংশের। এই সেন বংশের প্রথম স্বাধীন রাজা হচ্ছেন সামন্ত সেনের পুত্র হেমন্ত সেন। এদের আদি বাসস্থান হচ্ছে
এই কর্ণাটকের এই যে মহীশূর, যেখানে আমরা বসে আছি, এই মহীশূর অঞ্চল এবং বাংলায় এদের সাম্রাজ্য ছিল বঙ্গোপসাগরের উপকূল, মানে রাঢ়ভূমের কর্ণ সুবর্ণ থেকে উত্তর ভারতের কৌনজ পর্যন্ত বিস্তৃত। এই বংশের শ্রেষ্ঠ শূরবীর ছিলেন মহারাজ বল্লাল সেন। উমাপতি ধর তিনি এসেছেন বল্লাল সেন, যিনি এই সেন বংশের শ্রেষ্ঠ রাজা, তার পিতা বিজয় সেনের সময়, বিজয় সেনের প্রায় এই মধ্য সময়ে তিনি আমাত্য প্রধানমন্ত্রী পদে অভিষিক্ত হন এবং তারপর বিজয় সেন তার পুত্র বল্লাল সেনের সমগ্র রাজত্বকাল এবং তার পুত্র অর্থাৎ বিজয় সেনের পৌত্র বল্লাল সেনের পুত্র লক্ষণ সেনের সময়ও তিনি মন্ত্রী ছিলেন, অমাত্য ছিলেন। এই যে সেন বংশ, এদের থেকেই আমরা তুলে আনছি এই কারণে, কারণ আমরা তো এখন মহীশূরে আছি, শুধু তার সাথে এই সেন বংশের একটা ঘনিষ্ঠ সম্বন্ধ। কতটা ঘনিষ্ঠ সম্বন্ধ না, বললাম এদের আদি এই বাসস্থান হচ্ছে এই মহীশূর অঞ্চল, কর্ণাটকের মহীশূর অঞ্চল। শুধু তাই নয়, এই বংশের যে শ্রেষ্ঠ রাজা যার কথা বললাম, অর্থাৎ বল্লাল সেন, হ্যাঁ, যার কথা আমরা বলছি, এই বল্লাল সেন তিনি আবার এই কর্ণাটকের চালুক্য রাজবংশের, হ্যাঁ, চালুক্য রাজবংশের রাজকন্যা রমাদেবীর পাণিগ্রহণ করেন। রমাদেবীকে তিনি বিবাহ করেন। কে রমাদেবী? এই রমাদেবী যে কেবল একজন এই চালুক্য বংশের রাজকন্যা তা নয়, তিনি কর্ণাটকের একজন শাসকও তিনি ছিলেন, যে কর্ণাটকে বসে রাজ্য পরিচালনা করতেন। তাহলে এর থেকে বোঝা যায় সেন বংশ দীর্ঘ সময় ধরে তাদের আদি উৎসস্থান এই কর্ণাটকের সাথে একটা সরাসরি সংযোগ রক্ষা করে চলেছিলেন। এখানে আমার বলতে খুব ইচ্ছে করছে, হ্যাঁ, যে এই কর্ণাটক থেকেই সেন বংশ যেমন গিয়ে বাংলা শাসন করেছেন, অর্থাৎ এই কর্ণাটকের ছেলেরা গিয়ে আমাদের বাংলায় যেমন রাজ্যপাট স্থাপন করেছিলেন, এখন আমাদের বাংলার ছেলেমেয়েরা তারাও বাংলার থেকে দলে দলে এই কর্ণাটকে এসে, এই ব্যাঙ্গালোরে এসে, মাইসোরে এসে তারা চাকরি সূত্রে কেবল নয়, তারা ব্যবসা বাণিজ্য, অনেক স্টার্টার কোম্পানিরও তারা কিন্তু প্রতিষ্ঠা করছে। সুতরাং এই যে একটা উৎস, বাংলা প্রায় ফাঁকা করে দিয়ে বাঙালি এই কর্ণাটকে এসে একটা মিনি বাংলা তৈরি করে ফেলেছেন, ব্যাঙ্গালোর, মাইসোর, হ্যাঁ, পুনে, এরকম বিভিন্ন অঞ্চলে। তো তার সূত্রটা কিন্তু হ্যাঁ আমরা পাচ্ছি এই সেন বংশের মধ্যে। অর্থাৎ তফাৎটা হলো, সেই সময় কর্ণাটক থেকে এই ছেলেরা গিয়েছিলেন বাংলা শাসন করতে, এখন বাংলার থেকে ছেলে মেয়েরা এসে এই ব্যাঙ্গালোর এবং মাইসোর এই সমস্ত অঞ্চলে তারা চাকরি বাকরি করছেন, ব্যবসা বাণিজ্য করছেন, অনেক নতুন নতুন ভালো ভালো স্টার্ট আপ কোম্পানিও তারা প্রতিষ্ঠা করেছেন। এইটা বিশেষ উল্লেখ করার মতন। যাই হোক, তো আমরা কথা বলছি এই উমাপতি ধরের সাথে, উমাপতি ধরকে নিয়ে। উমাপতি ধরকে তিনি যত না বড় কবি, তার থেকেও আমরা বলেছি তিনি তার থেকেও বেশি কিন্তু একজন ডিপ্লোম্যাট, অর্থাৎ একজন বড় অমাত্য। এবং এই যে উমাপতি ধরের কথা, এইটা একটা প্রসঙ্গ, একটা সূত্র আমরা পেলাম এই কর্ণাটকের সঙ্গে। আর এটা যেমন একটা বিষয়, উমাপতি ধরকে কেন আমরা বেছে নিয়েছি আমাদের প্রথম আলোচনায়, আরেকটা সূত্র, আরেকটা বিষয়ে আমরা বলতে চাইছি যে এই যে ভাষা,
এই ভাষাটা কতটা গুরুত্বপূর্ণ, কতটা পাল্টে পাল্টে যায়, হ্যাঁ। এবং এই পাল্টে যাওয়ার সঙ্গে যারা ভাষা চর্চা করেন, অর্থাৎ যারা সাহিত্য সেবা করেন, সাহিত্য কবি যারা, তারা এই ভাষার পাল্টানোর সাথে, ভাষার বিবর্তনের সাথে তারা যদি নিজেদেরকে না পরিবর্তন করেন, তারাও কিন্তু একসময় গুরুত্ব হারিয়ে ফেলেন। অর্থাৎ দুটো জিনিস মনে রাখতে হবে, যে দুটোই উমাপতি ধরের জীবনের ক্ষেত্রে আমরা দেখব। একটা হচ্ছে একটা দীর্ঘ সময়ের মানে একটা রাজন্যতন্ত্রের সাথে যদি কেউ যুক্ত থাকেন, তাহলে রাজন্যতন্ত্রের মধ্যে দেখা যায় দীর্ঘকালীন সূত্রতায়, দীর্ঘকালীন যে একটা ধারা, তার মধ্যে একটা পরিবর্তনের বিরাট ধারাও কিন্তু লক্ষ্য করা যায়। অর্থাৎ এই যেটা আমরা লক্ষ্য করছি, বিজয় সেন থেকে বল্লাল সেন হয়ে লক্ষণ সেন, এখানে বিজয় সেনের দৃষ্টিভঙ্গি, বিজয় সেনের সময়, বিজয় সেনের সমকালীনতা, সেটা বল্লাল সেনের সময়ও খানিকটা পাল্টেছে, আর লক্ষণ সেনের সময় তো প্রচুর পাল্টে গেছে। ঠিক সেরকমভাবে বিজয় সেনের সময় সংস্কৃত খুব গুরুত্বপূর্ণ থাকলেও বল্লাল সেনের সময়ও সেটা একটা আদর যথেষ্ট ছিল, কিন্তু লক্ষণ সেনের সময় সংস্কৃতের কদর এবং তার গুরুত্ব কিন্তু অনেকটা হ্রাস পেয়েছে। এই কারণে সেই সময় অন্যান্য ভারতবর্ষের লৌকিক ভাষার একটা দাপট কিন্তু সেখানে চলে এসেছে। এটা কিন্তু বিশেষ করে উল্লেখ করা, যেমন রাজশক্তির চিন্তাধারার একটা পরিবর্তন ঘটেছে, ঠিক সমকালীন ভাষারও একটা পরিবর্তন বিপুলভাবে ঘটেছে। এই দুটো বিশেষ করে লক্ষ্য করার, এবং এই দুয়ের মাঝখানেই বসে রয়েছেন উমাপতি ধর। আমরা এই দুটো জিনিস নিয়ে উমাপতি ধরের জীবনটাকে আমরা দেখব। এটা আরও পরিষ্কার করে বুঝতে পারি রবীন্দ্রনাথকে নিয়ে। রবীন্দ্রনাথ যখন তার সাহিত্য জীবন আরম্ভ করেছেন, সাহিত্য চর্চা, হ্যাঁ, কবি সাহিত্য, তার যে কাব্য সেবার যে জীবন শুরু করেছেন, সেটা হচ্ছে হেমচন্দ্রের সময়। হেমচন্দ্র, বঙ্কিমচন্দ্র, ঈশ্বরচন্দ্রের পরবর্তী সময়, তাই না? সেখানে সেই ধারা রবীন্দ্রনাথের হাতে পড়ে পরিবর্তিত হতে হতে চলছে। অর্থাৎ ভাষার পরিবর্তন হচ্ছে, রবীন্দ্রনাথ নিজেকেও পরিবর্তন করছেন, এবং তার শেষ আমরা দেখছি একেবারে কল্লোল যুগে এসে। এবং কল্লোল যুগে এসে রবীন্দ্রনাথ নিজেকে সম্পূর্ণ পাল্টে ফেললেন, এবং এই পাল্টে ফেলার কারণেই তিনি কিন্তু সমকালীন এবং চিরকালীন হয়ে থাকলেন। এইটা হচ্ছে রবীন্দ্রনাথের, যেটা অন্য কেউ পারেননি। অন্যরা পারেননি বলে তারা একটা নির্দিষ্ট কালের কবি বলেই, সাহিত্যিক বলেই চিহ্নিত রয়ে গেছেন, কিন্তু রবীন্দ্রনাথ নিজেকে এত ভেঙেছেন, এতবার নতুন করে গড়েছেন এবং ভেঙেছেন, এবং প্রতি মুহূর্তেই তার এই পরীক্ষা এবং নিরীক্ষা চালিয়ে গেছেন তার সাহিত্যকৃতির মধ্যে দিয়ে, যার ফলেই তিনি চিরকালীন কবি সার্বভৌমত্ব লাভ করেছেন তিনি, হ্যাঁ। এবং তিনি সর্বকালেরই হয়ে আছেন। এইটা বিশেষ করে তিনি নিজেকে যুগোপযোগী করে তুলতে পেরেছিলেন বলে এইটা বিশেষ লক্ষ্য করার। আরেকটা উদাহরণ দিই, আপনারা বুঝতে পারবেন। যদি অভিনয়ের দিক থেকে দেখেন, হ্যাঁ, এই শিল্প মাধ্যমে তো শুধু কবি সাহিত্যিকরা থাকেন না, অভিনেতারাও আছেন, হ্যাঁ। কবি সাহিত্যিকদের মধ্যে অভিনেতারাও কিন্তু একজন, তারাও নিজেদেরকে ভাঙেন। এই যে যদি আপনারা অমিতাভ বচ্চনকে দেখেন, তিনি নিজেকে কতখানি ভাঙছেন, এবং ভাঙতে ভাঙতে এখন তিনি বড় সিনেমা সেলুলয়েডের থেকে ছোট পর্দা টেলিভিশন, সে টেলিভিশন থেকে এখন তিনি নিজেকে ভেঙে ওটিটি প্ল্যাটফর্মের যোগ্য করে তুলছেন। এবং
তিনি ওটিটি প্ল্যাটফর্মের বর্তমান সময়ে যে কী পরিবর্তন ঘটছে, কি হচ্ছে, তার সঙ্গেও তিনি কিন্তু নিজেকে সমানভাবে পরিচিত করে রেখেছেন। অর্থাৎ সেই সঙ্গে নিজেকে সেই রকমভাবে তিনি তৈরি, খবরাখবর শুধু রাখা নয়, তিনি নিজের অভিনয় দক্ষতাটাকেও, নিজের শৈল্পিক সত্তাটাকেও তার মতন করে রেখেছে। এইটা হচ্ছে বলার কথা। এই জায়গাটাই আমরা দেখব উমাপতি ধরের জায়গাটা, এইখানটা আমরা দেখব। দেখুন, এসছেন তিনি লক্ষণ সেনের ঠাকুরদাদা বিজয় সেনের সময়। সেই সময়ে তিনি কবি, এবং এই যে উমাপতি ধর, তিনি একজন যে খুব সাধারণ কবি তা নন, আর লক্ষণ সেন তিনিও একজন যে কেবল সাধারণ রাজা তা মাত্র নন। লক্ষণ সেনও একজন যথেষ্ট শক্তিশালী রাজা ছিলেন, শক্তিশালী রাজা, এ কথাটা বলবো। হ্যাঁ, এবং লক্ষণ সেনের যে ব্যাপারটা সেটা হচ্ছে, সেখানে আমরা দেখছি যে লক্ষণ সেন এতটাই শক্তিশালী ছিলেন যে সেই সময়ের অন্যান্য তার যারা শত্রু, হ্যাঁ, তারা কিন্তু লক্ষণ সেনকে একটু বেশ দূর থেকে সমঝে চলত। এতটাই তিনি কিন্তু দক্ষ শাসক ছিলেন। এত দক্ষ শাসক সত্ত্বেও লক্ষণ সেন বলা হয় তিনি পালিয়ে বেঁচেছিলেন। ভাত খেতে বসে তিনি খালি পায়ে পালিয়ে গিয়ে বেঁচেছিলেন। কেন তার এই অবস্থা ঘটেছিল, হ্যাঁ, সেটা, অর্থাৎ একজন শূরবীর হওয়া সত্ত্বেও তাকে কেন পালিয়ে বাঁচতে হলো, এটা একটা বিরাট কারণ। সেটাও আমরা কিন্তু আজকের আলোচনার মধ্যে একটু দেখব। আর দেখব যে এটা যেমন তার লক্ষণ সেনের একটা বড় পরিচয়, যে বিভিন্ন যুদ্ধ জয় করে তিনি নিজের সাম্রাজ্যের পরিসর বাড়িয়েছেন, এটা যেমন ঠিক, সেই দিক থেকে তিনিও একজন বড় কৃতবিদ্য লোক। তিনি একজন বড় কবি এবং লেখক ছিলেন। শুধু তাই নয়, তিনি একজন বড় গুণগ্রাহী লোক ছিলেন। কাব্য সংস্কৃতির তিনি একজন বড় গুণগ্রাহী ছিলেন, এবং গুণীজনের সমাদর তিনি জানতেন। হ্যাঁ, মধ্যযুগে যারা মধ্যযুগের রচনা যারা সংগ্রহ করেছেন, তাদের অনেকেই লক্ষণ সেনের শ্লোক কাব্য তারা সংগ্রহ করেছেন, এবং তিনি একজন নিজে সৃজনশীল মানুষ, এটা বলা যায়। এবং এরকম ছিলেন বলেই তার রাজ্যে একজন দুজন নয়, 5-6 জন বড় বড় গুণী তার রাজসভা আলো করে বসেছিলেন। এবং এদের মধ্যে এই যে গুণী আছেন, তাদের মধ্যে পঞ্চরত্ন বলা হয়। আমরা বলবো পঞ্চরত্ন নয়, 6টা রত্ন আছে। 5 জন তো অতি বিখ্যাত, 6ষ্ঠ জন কম নন। তাদের মধ্যে প্রথমেই হচ্ছেন জয়দেব, যিনি গীত গোবিন্দের জন্য বিখ্যাত। তারপরে আসছেন এই উমাপতি ধর, যে উমাপতি ধরের কথা আমরা বলবো। এবং এই উমাপতি ধর তার দেওপাড়া প্রশস্তির জন্য তিনি বিখ্যাত। তারপরে আছেন শরণ, হ্যাঁ, এবং এই যে শরণ তিনিও বিখ্যাত তার কাব্যকৃতির জন্য রয়েছেন। তারপরে রয়েছেন পবনদূতের বিখ্যাত কবি ধৈ, আর্যা সপ্তশতীর বিখ্যাত কবি গোবর্ধন। এছাড়াও রয়েছেন হলায়ুধ, কবি হলায়ুধ, যিনি ব্রাহ্মণ সর্বস্ব এবং শেখ শুভদয়া নামে একটি বিখ্যাত রচনা লিখেছেন। আসবে, এদের কথা একটু একটু আমাদের বলতে হবে। তো এই যে লক্ষণ সেন, এই সময় এরা ধৈ, গোবর্ধনাচার্য, এরা সব যে পৃষ্ঠপোষকতা লাভ করেছিলেন। এবং এই উমাপতি ধর তিনিও এই লক্ষণ সেনের সবাই একজন কবিও ছিলেন, এবং তার থেকেও বড় কথা তিনি
একজন তার সময়ের মন্ত্রীও ছিলেন। তবে পার্থক্য হচ্ছে এই যাদের নাম আমরা বললাম, জয়দেব থেকে আরম্ভ করে জয়দেব, গোবর্ধন আচার্য, ধৈ, হ্যাঁ, উমা, এরা প্রত্যেকেই এরা প্রত্যেকেই লক্ষণ সেনের স্তুতিনতি করে অনেক কাব্যগ্রন্থ রচনা করেছেন এবং লক্ষণ সেনের কাছ থেকে তারা অনেক পৃষ্ঠপোষকতা লাভ করেছেন। উমাপতি ধর কিন্তু সেরকম কিছু পাননি লক্ষণ সেনের কাছ থেকে, এটা বড় কথা। আর তার চাইতে বড় কথা, লক্ষণ সেনের এদের থেকে অনেক সিনিয়র তিনি, কিন্তু লক্ষণ সেনেরও সিনিয়র, কারণ লক্ষণ সেনের ঠাকুরদাদার সময়ের লোক তিনি, এবং লক্ষণ সেনকে তিনি ছেড়ে কথা বলতেন না। খুব একটা লক্ষণ সেনের যে একটা খুব বিরাট স্তুতি করেছেন তাও নয়, তবে লক্ষণ সেনের তিনি সমালোচনাও করেছেন। আর এটাও আমরা দেখতে পাই তিনি প্রশংসা করেছেন লক্ষণ সেনের পিতামহের, খুব প্রশংসা করে রচনা করেছেন বল্লাল সেনের, কিন্তু লক্ষণ সেনের বিরোধী পক্ষের সঙ্গে তিনি হাতও মিলিয়েছিলেন, এটাও বলা হয়। অর্থাৎ লক্ষণ সেনের বিপরীতে গিয়ে তার সাথে একটু তিনি শত্রুতাও করেছিলেন। এইটা হচ্ছে তার চরিত্রের মধ্যে রয়েছে। এইগুলো আমরা এখানে দেখব। অর্থাৎ নিজের সাংস্কৃতিক কিংবা নিজের অর্থনৈতিক কিংবা তার নিজের ক্ষমতা, রাজশক্তির ক্ষমতা তৈরি করার জন্য তিনি লক্ষণ সেনের আনুকূল্য লাভ করার জন্য তিনি আসেননি। কারণ মূল কথা যেটা আমরা বারবার বলছি, তিনি সেন রাজবংশের 3 পুরুষের মন্ত্রী। তবে আমাদের এই যে আলোচনা, এই আলোচনাগুলো আমরা মূলত যে সূত্র, সেই সূত্র হচ্ছে মোটামুটি 6টা সূত্র। এই সূত্র ঋণকে আগে আমরা স্বীকার করিনি। প্রথম সূত্র হচ্ছে মেরুতঙ্গ আচার্য রচিত প্রবন্ধ চিন্তামণি। মেরুতুঙ্গ আচার্য রচিত প্রবন্ধ চিন্তামণি, যেটার কপি আমি এইখানে এসে খুব ভালোভাবে ঘেঁটে দেখতে পেয়েছি। হলায়ুদ রচিত শেখ শুভাদয়া, তার কপিও এখানে রাখা আছে, সেটাও আমরা দেখেছি। শ্রীধর দাস রচিত সদুক্ত কর্ণামৃত, এটাও আমাদের এই আলোচনার অন্যতম আকর। আর আছে শ্রী রমেশচন্দ্র মজুমদারের বাংলার ইতিহাস এবং সেই সঙ্গে অ্যান অ্যাডভান্স হিস্ট্রি অফ ইন্ডিয়া, এই দুটি আমাদের এই আলোচনার আকর গ্রন্থ। এবং অবশ্যই ঐতিহাসিক শ্রী প্রশান্ত কুমার দাশগুপ্ত, যিনি গীতগোবিন্দ ও জয়দেব গোষ্ঠী, জয়দেব অ্যান্ড সাম অফ দেয়ার কন্টেম্পোরারিজের উপরে একটা বিরাট অনন্য কাজ করেছেন। এই 6 জন, অর্থাৎ প্রবন্ধ চিন্তামণি, শেখ শুভদয়া, হলায়ুদ রচিত, সদুক্তি কর্ণামৃত শ্রীধর দাসের, রমেশচন্দ্র মজুমদারের রচনা এবং প্রশান্ত কুমার দাশগুপ্তের রচনা, এগুলো হচ্ছে আমাদের এই আলোচনার মূল আকর। আমাদের এই আলোচনাটা একটু দীর্ঘ হবে, কারণ এই আলোচনার মধ্যেই আমরা উমাপতি ধর সম্পর্কে যা কিছু বলার বলবো, এটাকে 1-2 পর্ব করব না। সুতরাং একটু ধৈর্য নিয়ে শুনুন। এটা আমাদের বাংলার ইতিহাসও বটে, আমাদের বাঙালি জাতীয় জীবনের চরিত্রও বটে। এই দুটোই এখানে কিন্তু খুব চমৎকারভাবে উঠে আসবে। তো এখানে আমরা দেখছি উমাপতি ধর তিনি কবি ছিলেন, তবে তিনি কবি হিসেবে যে খুব একটা বিরাট উচ্চমার্গের কবি তা কিন্তু নন। অর্থাৎ তিনি গীতগোবিন্দের কবি জয়দেব কিংবা পবনদূতের কবি ধৈর সমকক্ষ তিনি ছিলেন না।
কিংবা আচার্য গোবর্ধন, যিনি লক্ষণ সেনের পৃষ্ঠপোষকতায় আর্যা সপ্তশতী রচনা করেছিলেন, তার সমকক্ষ তার কবি সাহিত্যিক তিনি ছিলেন না, বা তার পক্ষে এটা নির্মাণ করা সম্ভব ছিল না। কারণ মূলত তিনি ছিলেন, যেটা আমরা বারবার বলতে চাইছি, তিনি একজন অমাত্য ছিলেন। অমাত্য রাজমন্ত্রী থাকা সত্ত্বেও তিনি সাহিত্য চর্চা করেছেন, কাব্য চর্চা করেছেন, এইটা হচ্ছে বড় কথা। এবং তার এই সাহিত্য কাব্য চর্চার মধ্যে দিয়ে আমরা সমকালীন ইতিহাসকে কিন্তু খুব পরিষ্কার করে পাই, খুব স্পষ্ট করে পাই। যতটা আমরা জয়দেব কিংবা আচার্য গোবর্ধন কিংবা ধৈর রচনার মধ্যে থেকে পাই না, সেখান থেকে অনেকটা ঝাড়াই বাছাই করে আমাদের নিতে হয়। সেদিক থেকে উমাপতি ধরের রচনা থেকে আমরা অনেক পরিষ্কারভাবে আমাদের এই বাংলার সেই সময়ের এই মধ্যযুগের ইতিহাসটা কিন্তু খুব, এবং সেন বংশের ইতিহাসটা আমরা কিন্তু খুব পরিষ্কারভাবে পাচ্ছি। এবং তার পাণ্ডিত্য এবং জ্ঞান প্রচণ্ড ছিল, এবং তার পক্ষে মানে খুব কষ্ট করে কাব্য খ্যাতি বা কবিখ্যাতি অর্জন করার প্রয়োজন ছিল না। এবং তার একটা বিখ্যাত রচনা হচ্ছে পদপদার্থ বিচার শুদ্ধি বুদ্ধি, অর্থাৎ শব্দ শব্দার্থ ব্যাকরণ, এবং এই বিষয়ে তার দখল কতটা সেটা বোঝা যায় তার এই পদপদার্থ বিচার শুদ্ধি বুদ্ধি এই রচনার থেকে। এবং সেখানেই তিনি বিজয় সেনের খুব বিরাট প্রশস্তি তিনি সেখানে রচনা করেছেন। এবং তার আর একটা বিরাট কাজ হচ্ছে ঐতিহাসিক যে গুরুত্ব তার, সেটা হচ্ছে তার এই দেওপাড়া প্রশস্তি। তার একটা দেওপাড়া প্রশস্তি, এই দেওপাড়া প্রশস্তিটা কি এটা একটু আমাদের জানতে হবে। প্রাচীন বাংলার গুরুত্বপূর্ণ লিপি তাত্ত্বিক হচ্ছে এই দেওপাড়া প্রশস্তি। হ্যাঁ, এই লিপিতে কিছু অতি প্রশংসাসূচক শ্লোক আছে সেন বংশের রাজাদের সম্পর্কে, অর্থাৎ যেটা আমরা বললাম বিজয় সেন থেকে বল্লাল সেনের। লক্ষণ সেনের খুব একটা তেমন নেই, আছে সামান্য আছে, অতটা নেই। বিজয় সেনের উপর একটা গুরুত্বপূর্ণ আলোকপাত এখানে আমরা পাই। উমাপতি ধর এই প্রশস্ত লিপি রচনা করেছিলেন। প্রস্তরখণ্ডের উপর খোদিত এই লিপি বর্তমান বাংলাদেশের রাজশাহী জেলা শহর অধীন দেওপাড়া গ্রাম থেকে পাওয়া যায়। তার থেকেই এটার নাম হয়েছে দেওপাড়া প্রশস্তি, যেহেতু এখানে এটা প্রশস্তি করে লেখা হয়েছে, এই জন্য এটা প্রশস্তি লিপির অন্তর্গত। এটি হচ্ছে প্রশস্ত লিপির অন্তর্গত। যদিও প্রশস্ত লিপি, কিন্তু একটা ঐতিহাসিক গুরুত্ব এর মধ্যে রয়েছে। এবং এটা উল্লেখ করার যে দেওপাড়া রাজশাহী জেলার অধীন, বাংলাদেশের যে রাজশাহী জেলা তার অধীন হচ্ছে দেওপাড়া গ্রাম, এবং এখানকার দীঘাপাতিয়ার জমিদার কুমার শরৎ কুমার রায়ের নেতৃত্বে পরিচালিত যে উৎখনন হয় সেখান থেকে এই শিলালিপিটি পাওয়া যায়। উল্লেখ্য, প্রবন্ধুতের যে রচয়িতার যে ধৈর কথা আমরা বললাম, যিনি সেন বংশের বিখ্যাত কবি, যিনি তার যে রচনা সেখানে দেওপাড়া গ্রাম মানে সেন রাজাদের যে রাজধানী বিজয়পুর, ধৈর রচনার মধ্যেও এই দেওপাড়া গ্রামের উল্লেখ আছে। এবং সেখানে পরিষ্কার বলা যাচ্ছে এই দেওপাড়া গ্রামের দক্ষিণে হচ্ছে সেন রাজাদের রাজধানী বিজয়পুরের অবস্থিতি। এবং সেটা এখন পণ্ডিতেরা সেটা বের করতে সমর্থ হয়েছেন। এ বিষয়ে বিশেষ করে বলতে হবে ইংরেজ পণ্ডিত মেটকাফ, যার নামে কলকাতা স্ট্র্যান্ড রোডে মেটকাফ হল রয়েছে, যার নতুন করে সংস্কার হয়েছে এই সময়ে। তিনি সর্বপ্রথম এশিয়াটিক সোসাইটির
34 নম্বর জার্নালে এই শিলালিপিটি প্রকাশ করেন, এই দেওপাড়া প্রশস্তি শিলালিপি। এই শিলালিপিতে রাজা বিজয় সেনের রাজত্বকাল, শুধু এটা মাত্র নয়, বাংলার সেন রাজাদের বংশ তালিকা সম্পর্কে একটা স্পষ্ট উল্লেখ আছে। 5 থেকে 9 নম্বর শ্লোকে বলা হয়েছে সেন বংশের রাজারা দক্ষিণ ভারতের কর্ণাটক থেকে এসেছিলেন এবং তারা ব্রহ্মক্ষত্রিয়। 14 থেকে 22 নম্বর শ্লোকে বলা হয়েছে বিজয় সেনের প্রশস্তি সেখানে রয়েছে এবং বলা হয়েছে তিনি বীর, রাঘব, বর্ধন, নান্য এইসব রাজাদের বন্দি করে গৌড়, কামরূপ এবং কলিঙ্গ দেশ জয় করেছেন। পশ্চিমের, অর্থাৎ যেটাকে সে সময় পাশ্চাত্য চক্র বলা হতো, সেই রাজাদের পরাজিত করার জন্য তিনি গঙ্গার গতিপথ ধরে একটা অভিযানও তিনি পাঠিয়েছিলেন। এই সব আমরা সেই দেওপাড়া প্রশস্তিতে পাচ্ছি। বিজয় সেন একটা উচ্চমানের জাঁকজমকপূর্ণ প্রদ্যুম্নেশ্বরের মন্দির আর একটা বিশাল দিঘি খনন করেছিলেন, তার কথাও এই দেওপাড়া প্রশস্তির মধ্যে পেয়েছি। এই দেওপাড়া প্রশস্তিটা 32টা সমান দৈর্ঘ্যের লাইন বিশিষ্ট একটা শিলার মধ্যে লেখা, 32টা সমান দৈর্ঘ্যের লাইনের রচনা এবং এর মধ্যে মোট 36টা শ্লোক আছে এবং এই শ্লোকগুলো বিভিন্ন ধরনের ছন্দে রচিত। এবং এই যে দেওপাড়া শিলালিপির তার যে অক্ষর, এটা বিশেষ করে বলার, আমাদের লক্ষ্য করার যে এই শিলালিপির অক্ষরের হচ্ছে আমাদের আদি বাংলা বর্ণমালার যে অক্ষর তার সাথে অভিন্ন, অনেকটাই অভিন্ন। গবেষক রাখাল দাস বন্দ্যোপাধ্যায় খুব সুস্পষ্টভাবে দেওপাড়া প্রশস্তি লিপিকে আধুনিক বাংলা বর্ণমালার পূর্বসূরি বলে আখ্যায়িত করেছেন, মানে আখ্যা দিয়েছেন। সুতরাং এই দেওপাড়া প্রশস্তি এটা রচনা করেছেন উমাপতি ধর। এইটা হচ্ছে তার সবচাইতে গুরুত্বপূর্ণ একটা কাজ। অর্থাৎ এখানে যেমন তার কাব্যকৃতি, তার কাব্য প্রতিভা পাচ্ছি, সেই সঙ্গে তার ঐতিহাসিক সত্তাকেও আমরা বিরাটভাবে পাচ্ছি। এবং এই দেওপাড়ার প্রশস্তির শেষের দিকে আমরা উমাপতি ধরের জীবনীটাও আমরা সেখানে পাচ্ছি। তিনি তার নিজের কথাও সেখানে লিখে গিয়েছেন। তো আমরা এখানে এই অনেক রচনার মধ্যে আমরা সেখানে দেখছি যে লক্ষণ সেনের সময় উমাপতি ধরের যে অবস্থান, এখানে দুজনের মধ্যে সম্পর্কটা খুব একটা ভালো নয়, একটু খটাখটি লেগে গেছে। কারণ অনেকগুলো কারণ। তার প্রথম কারণ হচ্ছেন উমাপতি ধর অনেক সিনিয়র লোক, লক্ষণ সেনের ঠাকুরদাদার লোক। তিনি লক্ষণ সেনের মন্ত্রী হতে পারেন, কিন্তু লক্ষণ সেনকে একেবারে স্তুতিনতি করে চলবেন, লক্ষণ সেনের সব কথা মেনে চলবেন তাও নন। আর লক্ষণ সেন হচ্ছেন অনেক পরবর্তী সময়ের লোক, তার নাতির বয়সী, নাতি ঠাকুরদাদার মধ্যে যে ক্ল্যাশ সেটা চলে। উমাপতি ধরের চিন্তাভাবনা আর লক্ষণ সেনের চিন্তাভাবনা আলাদা, এটা একটা পার্থক্য। দ্বিতীয় পার্থক্য, লক্ষণ সেনকে ঘিরে, লক্ষণ সেন একজন পণ্ডিত মানুষ, সেটা তো প্রথমেই বলেছি। তিনি একজন কবি, লেখক, সাহিত্যিক এবং শুধু তাই নয়, তিনি গুণীজনের করেন, তাদের সমাদর করেন। এই গুণ তার মধ্যে যথেষ্ট আছে, তিনি যথেষ্ট কৃতবিদ্য লোক। কিন্তু এবং তাকে ঘিরে যে পঞ্চরত্ন, যাদের মধ্যে জয়দেব আছেন, ধৈ আছেন, গোবর্ধন আচার্য আছেন, হ্যাঁ, শরণ আছেন, হ্যাঁ, তো সেখানে অবশ্যই সেখানে উমাপতি ধর আছেন, কিন্তু উমাপতি ধর তো লক্ষণ সেনকে অত স্তুতি করবেন না, স্তুতি নতি করে চলবেন না যতটা অন্যান্যরা করেছেন।
এবং সেখানে বিশেষ করে এটা দেখাবার, এই যে ধৈ তিনি যে পবনদূতটা রচনা করেছেন না, এটা একটুখানি বলার, কালিদাসকে ফলো করে ধৈ, মহাকবি ধৈ তিনি এই পবনদূত রচনা করেছেন। কালিদাস রচনা করেছেন মেঘদূত, আর ধৈ রচনা করেছেন পবনদূত। তো এইখানে দেখুন, এই ধৈয়ের ব্যাপারটা যদি আমরা একটু দেখি, মানে প্রশস্তির ক্ষেত্রগুলো কীরকম, সেইখানে আমরা দেখছি যে ধৈকে উমাপতি ধর একদম মনে করতেন যে তিনি নিতান্তই একজন স্তাবক। তা ধৈর কাব্যকৃতিকে উমাপতি ধর খুব বেশি গুরুত্ব দিতেন, এবং তার মতে তার মতে এটা যে ধৈ একজন রাজা স্তাবক, এবং এই স্তাবকতা থেকেই তিনি এই তার কাব্যগ্রন্থ পবনদূত রচনা করেছেন। মেঘদূতের উল্টোটা। মেঘদূতে যেমন মেঘকে নায়ক করে তাকে বিরহিণী, মানে যক্ষের বিরহিণীর কাছে পাঠাচ্ছেন দূত হিসেবে কালিদাস, ধৈ কী করেছেন, তিনি কি করলেন না, তিনি কি করলেন যে কুবলয়বতী, হ্যাঁ, অর্থাৎ ধৈ কী করেছেন যে লক্ষণ সেনরা তো সেই আমরা বলেছি তাদের আদি বাসস্থান হচ্ছে এই কর্ণাটক। তো বল্লাল সেনের সাথে কর্ণাটকের রাজবংশের সরাসরি যোগসূত্র আছে, সেটা তো আগেই বললাম। বল্লাল সেন চালুক্য বংশের রাজকন্যা কর্ণাটকের শাসন কর্ত্রী কে সরাসরি তিনি বিবাহ করেছেন, এটা তো আমরা আগেই বলেছি। তো কিন্তু এইখানে লক্ষণ সেন এমন কিছু করেননি, কিন্তু ধৈ কী করলেন, তার কাব্য কল্পনায় এবং তার রাজস্তুতিতে তিনি কি করলেন, বাঙালি কবি ধৈ তিনি কর্ণাটক দেশীয়া একজন রমণীকে বিরহিণী সাজিয়ে দিলেন। কার না, রাজা লক্ষণ সেনের। রাজা লক্ষণ সেনের প্রেয়সী তৈরি করে দিলেন কর্ণাটকের একজন রমণীকে। হ্যাঁ, এবং মানে মেঘদূতের উল্টো পটে কর্ণাটক দেশের এক রমণীকে বিরহিণী সাজিয়ে মলয়চন্দনের গন্ধমাখা কর্ণাটে দেশে তাকে রাখলেন, এবং তার কাছে পবনকে, বাতাসকে দূত করে, মানে রাজা লক্ষণ সেনের দূত করে তিনি পাঠাচ্ছেন ওই ইয়ের কাছে, দক্ষিণাত্যের সেই রমণীর কাছে। অনেকটা সেই লক্ষণ সেনের পিতা বল্লাল সেনের সম্পর্কের সূত্র ধরে, মানে লক্ষণ সেনের মা তো দাক্ষিণাত্যের চালুক্য রাজবংশের মেয়ে, সেই সূত্রটাকে রেখেই এক দাক্ষিণাত্য রমণীর স্মৃতি জাগিয়ে তুললেন এই পবনদূতের কবি। এবং দক্ষিণ ভারতের চন্দন পর্বতের কাছে কনকপুরী এক কল্পনা নগরীতে বাস করতেন এই কুবলয়বতী নামে এক গন্ধর্ব কন্যা। সেই কন্যা নাকি দাক্ষিণাত্য বিজয়কালে মহাবীর লক্ষণ সেনকে দেখে তার হৃদয় দান করে ফেলেছিলেন। আর এই কথাটা কুবলয়বতী তার দূতকে দিয়ে, মানে দূত পবনদূতকে দিয়ে রাজা লক্ষণ সেনের কাছে বলতে পাঠাচ্ছেন। এবং এই পবনদূতের কবি ধৈ তার কাব্যর শুরুতেই কুবলয়বতীর মনের কথা পরিষ্কার করে দিয়েছেন যে লক্ষণ সেন কেবলমাত্র দাক্ষিণাত্য জয় করতেই বেরোননি, তিনি পৃথিবী জয়ের পথেই এই রমণী কুবলয়বতীর, মানে এই কর্ণাটকী রমণীর হৃদয়টিও জয় করে বাংলায় চলে এসেছেন। কিন্তু সত্যি কথা কি, বাংলাদেশের সমগ্র ইতিহাস সাহিত্য ঘেঁটে আমরা এমন তথ্য দিতে পারবো না যে লক্ষণ সেন কোনো দিন দাক্ষিণাত্য জয় করতে বেরিয়েছিলেন, যেখানে ভারতবর্ষের মতন ভুবন জয় তো দূরের কথা। যাই হোক, এটা কবি কল্পনা সময় এই করেই তিনি এইরকমই একটা সাহিত্য তিনি কল্পরকে তৈরি করেই তিনি এই ধৈ মহারাজ
লক্ষণ সেনের কাছ থেকে অনেক উপঢৌকন, অনেক সম্মান লাভ করেছিলেন। আরেকজনের কথা তো আমরা আগেই বলেছি, তিনি হচ্ছেন আমাদের সেই গীত গোবিন্দের কবি জয়দেব। তিনিও লক্ষণ সেনের কাছ থেকে প্রচুর সম্মান, দক্ষিণা, অনেক কিছু তিনি লাভ করেছেন। যেমন লাভ করেছেন ধৈ, এবং সেরকম একই রকমভাবে অনেক সম্মান, অনেক দক্ষিণা, স্বর্ণ, হাতি, জমি ইত্যাদি লাভ করেছেন গোবর্ধন আচার্য তার আর্যা সপ্তশতী রচনা করে। কিন্তু মজার কথা, লক্ষণ সেনের কাছ থেকে কোনো রকম সম্মান, কোনো রকম সাম্মানিক কিছুই কিন্তু অর্থাৎ এই আমাদের উমাপতি ধর তার ভাগ্যে জোটেনি। তিনি কিন্তু লক্ষণ সেনের কাছ থেকে কিছু লাভ করেন। কারণ আমরা যেটা বলেছি, লক্ষণ সেনের সঙ্গে তার একটা ঠোকাঠুকি চলছিল, যদিও লক্ষণ সেন তাকে খুব বেশি অগ্রাহ্য করতে পারতেন না। কারণ সদুক্তামৃতের মধ্যে আমরা দেখছি যে সেখানে খুব পরিষ্কার করে বলা হয়েছে যে লক্ষণ সেন উমাপতি ধরের পরামর্শ নিয়েই কিন্তু রাজসভা পরিচালনা করতেন। তাকে রাজসভা পরিচালনা করতে হলে উমাপতি ধরকে অস্বীকার করার জো ছিল না। যদিও মনে মনে তিনিও খুব একটা পছন্দ করতেন না, উমাপতি ধরও লক্ষণ সেনকে খুব একটা বড় পছন্দ করতেন না। এই যে অপছন্দের ব্যাপারটা, সেটা কতটা দূর গড়িয়েছে, সেটা আমরা দেখতে পাই যে একটা শ্লোকের মধ্যে আমরা সেটা পাচ্ছি। সেটা হচ্ছে যে একটা মানে একটা শ্লোক, আর্যা ছন্দের মধ্যে একটা শ্লোক আছে, এবং এই শ্লোকটা আমরা পাচ্ছি ওই একটা বিশেষ মানে রচনার মধ্যে, যে আর্যা সপ্তশতীর তার মধ্যে আমরা পাচ্ছি। সেখানে আমরা দেখছি উমাপতি ধর একটি শ্লোক রচনা করেছেন। সেখানে তার মনের ক্ষোভটা কিন্তু খুব ফুটে উঠেছে। উমাপতি ধর যে লক্ষণ, যে সম্মান, যে গুরুত্ব তিনি আর দুইজন অর্থাৎ বিজয় সেন, বল্লাল সেনের কাছ থেকে পেয়ে এসেছেন, সেটা তিনি পাচ্ছেন না। এই ক্ষোভ তার মনের মধ্যে যে রয়েছে, এটা এই শ্লোকের মধ্যে ফুটে উঠেছে। সেটা কি? সেই শ্লোকটা হচ্ছে গুণবাদ পক্ষ পরাঙ্গমুখী সজন কুলচ্ছেদ বন্ধ নির্বন্ধে অপি বীরবংশ বৈরিণী ভগবতী ভবিতব্যতে জয়সী। যারা গুণবান তাদের থেকে আপনি মুখ ফিরিয়ে থাকেন, বলছেন হে ভগবতী, আপনার জয় হোক, ভগবতী ভবিতব্যসে জয়সী, আপনার জয় হোক। আপনি যারা গুণবান তাদের থেকে আপনি মুখ ফিরিয়ে থাকেন, স্বজনকুলের উচ্ছেদ এবং বন্ধনের কারণ স্বরূপিণী আপনি, এবং এই বীরবংশের শত্রু আপনি, আপনার জয় হোক। কেন তিনি এই কথাটা বলছেন? তার প্রথমটা যে যারা গুণমান তাদের দিক থেকে আপনি মুখ ফিরিয়ে থাকেন, গুণবাদ পক্ষা পরাঙ্গমুখী, অর্থাৎ গুণমান মানুষদের দিকে আপনি মুখ ফিরিয়ে থাকেন। এইটা বুঝলাম আমরা যে উমাপতি ধর লক্ষণ সেনের কাছ থেকে যথেষ্ট সাম্মানিক গুরুত্ব পাচ্ছেন না। অর্থাৎ তার যে সাহিত্যকৃতি রয়েছে, তার যে একটা যশ প্রতিষ্ঠা রয়েছে, কবি কৃতি রয়েছে, তার যে উপযুক্ত মান্যতা তিনি পাচ্ছেন না, উপযুক্ত সম্মান দক্ষিণা পাচ্ছেন না, এই জন্য তিনি এই শব্দটা ব্যবহার করেছেন গুণবাদ পক্ষ পরাঙ্গমুখী। গুণমান মানুষের দিক থেকে হে ভগবতী ভবিত্য বা হে ভবিষ্যৎ, মানে ভগবতী আপনি ভবিতব্যতা, এটাই বলছেন যে এটাই আমার ভবিতব্য, এটাই আমার ভাগ্য, অর্থাৎ ভাগ্যদেবী। গুণবতী
ভগবতী হিসাবে তিনি ভাগ্যদেবীকেই বলছেন, ভাই ভাগ্যদেবী, আপনি যারা গুণবান মানুষ তাদের দিক থেকে আপনি মুখ ফিরিয়ে থাকেন, তাদের দিক থেকে আপনি মুখ ফিরিয়ে থাকেন। এই হিসেবে তিনি ভাগ্যদেবীকেই অনুযোগ করছেন। এই হচ্ছে তার অনুযোগের প্রথমটা। আর শেষের দিকের এই যে দুটো কথা আছে, স্বজনকুলোচ্ছেদ বন্ধ নির্বন্ধে, হ্যাঁ, মানে স্বজনকুলের উচ্ছেদ সাধনকারিণী এবং অপি বীরবংশ বৈরিণী, মানে বীরবংশের শত্রু হিসেবে হে ভাগ্যদেবী। এই যে ভাগ্যদেবীকে আরও দুটো বিশেষণে বিশেষায়িত করছেন উমাপতি ধর, স্বজনকুলের উচ্ছেদ সাধিনী এবং বীরবংশের শত্রু ঘাতিনী, বীরবংশ ঘাতিনী হিসেবে ভবিতব্যতা ভাগ্যদেবীকে তিনি দোষারোপ করছেন। এই দুটোকে বুঝতে হলে আমাদের একটুখানি ফিরে আসতে হবে ইতিহাসের দিকে। আমরা বললাম উমাপতি ধর একটা বিরাট দীর্ঘতার ইতিহাস আছে। তিনি লক্ষণ সেন তিনি একেবারে বিজয় সেন থেকে বল্লাল সেন হয়ে লক্ষণ সেনকে তিনি দেখছেন। এবং লক্ষণ সেনের যে রাজত্বকাল, তার সম্পর্কে যে সমস্ত ইতিহাসের পরিচয়গুলো আমরা ওই যে যাদের কথা আমরা উল্লেখ করেছি, যেসব সূত্র আমরা উল্লেখ করেছি, তাদের যে সমস্ত সূত্র থেকে আমরা পাচ্ছি, হ্যাঁ, সেই সমস্ত সূত্র অর্থাৎ প্রবন্ধ চিন্তামণি, শেখ শুভদয়া, সদুক্তি কর্ণামৃত কিংবা রমেশচন্দ্র মজুমদার থেকে প্রশান্ত কুমার দাশগুপ্ত পর্যন্ত যারা এই দীর্ঘ সময়টাকে নিয়ে আলোচনা করেছেন, তারা বলছেন যে লক্ষণ সেন, এটা পাওয়া গেছে লক্ষণ সেনের সামরিক ক্ষমতা কম ছিল না, হ্যাঁ, তার প্রমাণ বিভিন্ন যুদ্ধ এবং যুদ্ধজয়ে পাওয়া গেছে। কিন্তু বখতিয়ার খিলজি যে এত সহজে তাকে মানে তার ভয়ে লক্ষণ সেন মানে ঘরের পেছন দুয়ার দিয়ে পালিয়ে গেলেন, হ্যাঁ, তিনি পালালেন কেন? খালি পায়ে খেতে বসে তিনি যে মুহূর্তে খবর পেলেন বখতিয়ার খিলজি, এবং এই যে বখতিয়ার খিলজি আক্রমণ করেছেন না, এটা একেবারে খুব মাত্র 18 জন অশ্বারোহী নিয়ে বখতিয়ার খিলজি লক্ষণ সেনের রাজধানীর দরজায় এসে পৌঁছেছিলেন। তখন দেখি কেউ এটা অনুমান করতে পারেনি যে বখতিয়ার খিলজি তার চরম আক্রমণ সাজিয়ে নিয়েই রাজধানীতে প্রবেশ করেছে। রাজধানীতে প্রবেশ করার পর তার 18টা ঘোড়া খুব ধীরে ধীরে এগোচ্ছিল। তারা যেন এসেছে এরকম তাদের একটা ভাব ছিল, তারা যেন তুর্কিস্তান থেকে তো এসছেন এবং তারা যেন এই তুর্কি ঘোড়া বিক্রি করতে এসেছে। হ্যাঁ, বেলা দ্বীপ্রহর মানে দুপুর গড়িয়ে গেছে। রাজা লক্ষণ সেন রাজসভার পাঠ চুকিয়ে অন্দরমলে ঢুকেছেন, চান টান সেরে নিয়েছেন, খেতে বসেছেন সময়। এইরকম সময়ে রাজ অন্দরে প্রহরী সৈনিক সবাই একটা ঢিলে ঢালা ভাবে চলছে। ঠিক এরকম একটা সময়ে বখতিয়ার তরবারি উন্মুক্ত করে প্রহরীদের কচু কাটা করে রাজবাড়ির ভেতরে ঢুকে পড়লেন। এর মধ্যে বখতিয়ার খিলজির পেছনে থাকা তার অনুচর তুর্কি সৈন্যরা রাজধানীর একেবারে তুর্কি নাচন আরম্ভ করে দিয়েছে। চিৎকার, চেঁচামেচি, আর্তনাদ ভেসে আসছে চতুর্দিক থেকে এবং বখতিয়ার নিজে তরবারি হাতে ঢুকে পড়েছেন রাজবাড়ির অরক্ষিত অন্দরমহলে। লক্ষণ সেনের খাওয়া শেষ হলো না, তিনি আসন ছেড়ে খালি পায়ে রাজবাড়ির পেছনের দেউড়ি দিয়ে, হ্যাঁ, পেছনের দরজা দিয়ে একেবারে পূর্ববঙ্গের নিরাপদ আশ্রয়ে পালিয়ে গেলেন। দেখুন, লক্ষণ সেনের রাজত্বকাল প্রায় দীর্ঘ সময়, খুব কম সময় ছিলেন না, এবং তারপর যে সমস্ত ঐতিহাসিক রচনা লেখা হয় সেখানে রমেশ মজুমদার থেকে এই প্রশান্ত মানে আমরা যে প্রশান্ত কুমার
দাশগুপ্ত পর্যন্ত তারা যারা লিখেছেন সেই সময় দীর্ঘ ইতিহাস, সেখানে আমরা দেখছি লক্ষণ সেনের সামরিক ক্ষমতা কম নয়। হ্যাঁ, তিনি শাসন চালাচ্ছেন বেশ ভালোভাবেই, এবং এইখানেই হয়েছে কি, তার শাসন ব্যবস্থার মধ্যে একটা, যেহেতু সব কিছুই খুব সুন্দরভাবে চলছেন, কোথাও কোনো শত্রুর আক্রমণ নাই, সবটাই সুষ্ঠুভাবে চলছে, এবং তার ফলে একটা পরিতোষ আর একটা আত্মতৃপ্তি, এই দুটোই লক্ষণ সেন এবং তার সভাসদ এবং বিশেষ করে তার সৈন্য সামন্ত, তার যারা প্রধান যুদ্ধবীর সেনানায়ক, তাদের মধ্যে এটা প্রচণ্ডভাবে গ্রাস করেছিল। এর ফলে কি আমরা দেখলাম, রাজাও খুব বৃদ্ধ হয়ে পড়েছেন, কারণ দীর্ঘ সময় ধরে তিনি রাজত্বকাল চালাচ্ছেন এবং তার রাজত্বকাল প্রায় নিরুপদ্রব, কোথাও কোনো আক্রমণ নেই। ফলে ওই যেটা বললাম, একটা আত্মতৃপ্তি সব জায়গার মধ্যে এসে গেছেন এবং সবাই একটা ঢিলে ঢালা মনোভাব। এই ঢিলে ঢালা মনোভাবের মধ্যে দিয়েই কিন্তু বখতিয়ার খিলজি ঢুকে পড়েছেন, এবং কীভাবে ঢুকলেন, কী পরিস্থিতি, কেমনভাবে ঢুকলেন, কত সহজে ঢুকলেন, সেটা তো শুনলেন। তো রাজা বৃদ্ধ, একটা ঢিলে ঢালা পরিবেশ, যে কয়েকজন সৈন্য রাজমহলে ছিল তারাও ঢিলে ঢালা, ফলে সাঁওতাল পরগনার পথ দিয়ে লুণ্ঠন প্রবৃত্তি নিয়ে অতর্কিতে রাজধানীতে ঢুকে পড়েছে। এই খবর দেওয়ার কথা ছিল যে সমস্ত গুপ্তচরদের, অর্থাৎ রাজা ঢিলে ঢালা, গুপ্তচররা কী করছিল, তারাও ঘুমিয়ে পড়ে আছে প্রায়। এবং সবচাইতে বড় কথা, মন্ত্রী অমাত্যরা তারা কী করছিলেন, এই জায়গাটা হচ্ছে পয়েন্ট। এইখানটাই ঐতিহাসিকরা চরম করে ধরেছেন, এবং এইখানেই বসে আছেন এই উমাপতি ধর, এইখানটাই বোঝায়। সেইখানে রমেশ মজুমদার থেকে আরম্ভ করে যারাই বাংলার ইতিহাস লিখেছেন, তারাই মন্ত্রী আমলাদের এই শ্লথ শিথিল জীবন, তাদের স্বার্থপরতা, তাদের কুটিল বুদ্ধিকে বড় করে দেখিয়েছেন। হ্যাঁ, এবং ঠিক এইরকমই এই পরিস্থিতির মধ্যেই উমাপতি ধরের একটা বিরাট ভূমিকা আমরা সেখানে পাচ্ছি। তিনি কি করছেন, যখন তিনি দেখছেন যে যদি যথেষ্ট গুরুত্ব মানে এমন নয় যে লক্ষণ সেন তাকে অসম্মান করছে, তা নয়, কিন্তু যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন না। তিনি যতটা গুরুত্ব অন্যান্যদেরকে দিচ্ছেন, অর্থাৎ জয়দেবকে দিচ্ছেন, শরণকে দিচ্ছেন, ধৈকে দিচ্ছেন, গোবর্ধন আচার্যকে দিচ্ছেন, এমনকি কি হলায়ুদ, পরবর্তী অনেক হলায়ুদও খানিকটা পাচ্ছেন, তিনি পাচ্ছেন না, এটা তার সহ্য হলো না। কারণ তিনি মনে করতেন বুদ্ধিতে, পাণ্ডিত্যে, জ্ঞানে তিনি এদের থেকে অনেকটা এগিয়ে আছেন। এটা নয়, আমরা সেখানে শুধু দেখছি জয়দেব এবং উমাপতি ধরের মধ্যেও একটা ক্লাসের একটা ছবিও কিন্তু আমরা পাচ্ছি। হ্যাঁ, কারণ দেওপাড়া লিপি মহারাজ বিজয় সেনের যে কেবলমাত্র প্রশস্তি তা নয়, সেখানে প্রদ্যুম্ন মহাদেব প্রতিষ্ঠার গুণ গাইতে গিয়ে সেখানে উমাপতি ধর যেমন সামন্ত সেন, বিজয় সেন সবার প্রশস্তি করেছেন, এবং সেখানে লক্ষণ মানে জয়দেব তার রচনার মধ্যে, এবং বিশেষ করে মেরুতুঙ্গ আচার্য তার প্রবন্ধ চিন্তামণিতে বলছেন, কিংবা আমরা শেখ শুভদয়া গ্রন্থের মধ্যেও আমরা সেখানে পাচ্ছি যে তারা দেখছেন যে জয়দেব একটু ঠুকছেন উমাপতি ধরকে, অর্থাৎ উমাপতি ধরকে তারা অমাত্য হিসেবে গুরুত্ব দিচ্ছেন, তার কাব্যকৃতিকে, তার কাব্যশক্তিকে, তার সাহিত্য চর্চার গুণকে জয়দেব এরা বেশি কিন্তু গুরুত্ব দিচ্ছেন। অর্থাৎ উমাপতি ধর কেবল লক্ষণ সেনের কাছ থেকেই যে কম গুরুত্ব পাচ্ছেন তা নয়, তিনি লক্ষণ সেনের পৃষ্ঠপোষকতার যারা রয়েছেন তারাও উমাপতি ধরের সাহিত্য চর্চা, তার
পাণ্ডিত্য নিয়ে একটু একটু ঠুকতে আরম্ভ করে দিয়েছেন। এটা এবং সবটাই হচ্ছে লক্ষণ সেনের প্রশ্রয় থেকে। এটা বোঝা যায় সেটা সহ্য হলো না উমাপতি ধরের। হ্যাঁ, তার আমরা তো এটা পরিষ্কার করে বুঝতে আগেই আমরা বলেছি যে একজন দীর্ঘ সময় ধরে যিনি পিতামহের লক্ষণ সেনের পিতামহের সময় থেকে এত বড় গুরুত্বপূর্ণ ক্ষমতায় বসে আছেন, তিনি এই ধরনের উপেক্ষাকে খুব সহজভাবে নিতে পারলেন না। ফলত তিনি কি করলেন তার একটা দেখা যাচ্ছে, তার একটা খুব চমৎকার নিদর্শন আমরা কিন্তু পাচ্ছি একটা অন্য রচনার মধ্যে। এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি এই উমাপতি ধর তিনি গোপনে কিন্তু এই লক্ষণ সেনের যে শত্রু অর্থাৎ বখতিয়ার খিলজির সাথে শুধু উমাপতি ধর নয়, অন্যান্য অমর্ত্যারাও তারা একটুখানি হাত মেলাচ্ছে। অর্থাৎ বখতিয়ার খিলজি ইতিমধ্যে লক্ষণ সেনের যে অমাত্য পরিষদ আছে তাদেরকে হাত করে ফেলেছে। এবং সেখানে উমাপতি ধরের একটা লেখা রয়েছে যেটা সদুক্তি কর্ণামৃতের মধ্যে আমরা পাই। সেটা হচ্ছে সাধু ম্লেচ্ছ নরেন্দ্র সাধু ভবত মতৈব বীরপ্রসু। সাধু ম্লেচ্ছ নরেন্দ্র সাধু ভবত মতৈব বীরপ্রসু নিচে নাপি ভবেদ বিধেন বসুতা সুক্ষত্রিয়া বর্ততে দেবে কুট্টতি যশ্য বৈরি পরিশমন্নমল অঙ্কমল্লে পুরঃ শাস্ত্রং শাস্ত্রমিতি স্ফুরন্তি রসনাপত্রান্তরালে গিরহ। যার অর্থটা আমি বলে দিচ্ছি। বখতিয়ার খিলজিকে উদ্দেশ্য করে বলছেন উমাপতি ধর, আপনি ম্লেচ্ছরাজ, আপনি সাধু, আপনার জননী সত্যিই একটা বীরপুত্রের জন্ম দিয়েছেন, যদিও আপনি নিচকুল জাত, যেহেতু ম্লেচ্ছ, আর প্রশংসা করে লিখছেন ব্রাহ্মণ উমাপতি ধর, সুতরাং বলছেন যদিও আপনি নিচকুল জাত, তবু আপনার মতো মানুষের জন্যই আজ এই পৃথিবী সুরক্ষিতা। অশেষ শত্রু মারণ মহারাজ লক্ষণ সেন যখন আপনার উপর আঘাত এনেছিল, আমরা জানি লক্ষণ সেন একবার এই ঘোরীকে ভয়ঙ্করভাবে আক্রমণ করে তাকে খানিকটা পরাস্ত করেছিলেন, ঘোরীকে। তো সেইটাকে উল্লেখ করে বলছেন, মহারাজ অশেষ শত্রু মারণ সম্পন্ন মহারাজ লক্ষণ সেন যখন আপনার উপর আঘাত হানছিলেন, তখন আপনার মুখ থেকে, জিহ্বার থেকে শুধু আমার অস্ত্র কই এই কথাই বেরিয়েছিল। হ্যাঁ, তো এই উমাপতি ধর তিনি চাইছিলেন যে লক্ষণ সেনের ক্ষমতা হ্রাস পাক, তার রাজত্ব শেষ হয়ে যান, এবং উমাপতি ধরের সাথে লক্ষণ সেনের অনেক অমাত্যরা চাইছিলেন এবং সেখানে মোহাম্মদ ঘোরীর সাম্রাজ্য প্রতিষ্ঠা হোক, এবং তাহলে তাদের গুরুত্ব মান্যতা আরও একটু অনেক বেশি বেড়ে যাবে, এটা বোঝার। কিন্তু সেটা হয়নি, কারণ বখতিয়ার খিলজি রাজ্য প্রতিষ্ঠা করতে আসেননি। তিনি যদি রাজ্য প্রতিষ্ঠা করতে আসতেন তাহলে ওই নগ্নপদে খালি হাতে পালিয়ে যাওয়া লক্ষণ সেনকে তিনি ছেড়ে দিতেন না, তার পিছনে ধাওয়া করে তাকে মেরে ফেলতেন। সেটা করেন। তিনি লুটপাট করতে এসছেন, মূলত তিনি ছিলেন একটা লুটেরা। এই লুট করতে এসেছিলেন এবং লুটপাট করে তিনি তার ঐশ্বর্য সম্পদ নিয়ে পালিয়ে গেছেন, তার নিজের রাজ্যেতে চলে এসছেন। এই জায়গাটায় উমাপতি ধর আবার আঘাত পেলেন, অর্থাৎ তার এবারে দ্বিতীয় আঘাত পেলেন। তিনি প্রথমবার আঘাত পেলেন লক্ষণ সেনের কাছে তার যথাযথ গুরুত্ব না পাওয়ায়। দ্বিতীয় তার যে স্বপ্ন, এই দ্বিতীয় স্বপ্ন ভঙ্গ হলো যে যখন তিনি দেখলেন যাকে তিনি সমর্থন জুগিয়েছিলেন, এই বখতিয়ার খিলজি, তিনি তো মসনদে বসলেন না, তিনি বাংলার শাসনভার গ্রহণ করলেন না,
তিনি লুটপাট করেই পালিয়ে গেলেন। ফলত কি হলো? উমাপতি ধরের হাতে কি রইল? তিনি এই যে 3 পুরুষের যে বংশ, এই বিখ্যাত বংশ, তিনি যখন ফিরে তাকালেন তখন তিনি কি দেখলেন? তিনি স্বজন, তার সময়ে যারা ছিলেন বড় বড় মানুষ, অনেকেই মারা গেছেন, অনেকেই শেষ হয়ে গেছেন। আর এই বিরাট বীর বংশ এটার শেষ হয়ে গেল। অর্থাৎ তিনি এদিকও হারালেন, ওদিকও হারালেন। সুতরাং এই যে এটা একটা আমরা বলবো যে বৃদ্ধ বয়সে তার 3 পুরুষের যে একটা জমজমাট মন্ত্রিত্ব, সেটা তো চলে গেল। তিনি সেই মন্ত্রিত্বটাও হারালেন। উমাপতি ধর যে একটা জমজমাট মন্ত্রিত্ব ভোগ করে আসছিলেন, সেটাও হারালেন। কিছুই তিনি পেলেন না। তার ভাগ্য বিপর্যয় সর্বতোভাবে ঘটল। অর্থাৎ এই উমাপতি ধর বাঙালি, এটা আমাদের একটু বাঙালি হিসেবে মধ্যযুগের উন্নত বাঙালি চরিত্রের মধ্যেই এরকম বিশ্বাসঘাতকতার একটা বীজ আমরা দেখি। এই বিশ্বাসঘাতকতা করেছেন উমাপতি ধর এবং সমসাময়িক লক্ষণ সেনের যত অমাত্যরা ছিলেন, মন্ত্রীরা ছিলেন। এই বীজটা ছিল। এটা খুব চমৎকারভাবে রমেশচন্দ্র মজুমদার দেখিয়েছেন, খুব চমৎকারভাবে এটা প্রশান্ত কুমার দাশগুপ্ত দেখিয়েছেন। তো আসলে এইখানেই এই হতাশা থেকেই তিনি এই শ্লোকটা লিখেছেন, তার নিজের ভাগ্য দুর্ভাগ্য কী করে। প্রথমটা হচ্ছে গুণবাদ পক্ষ পরাঙ্মুখী। একজন তিনি নিজেকে, অবশ্যই তিনি একজন গুণবান মানুষ, তিনি সেই গুণের কদর তার শেষ জীবনে তিনি পেলেন না। না পাওয়ার জন্যেই লক্ষণ সেনের প্রতি তার একটা বিদ্বেষ, এবং এই প্রবল বিদ্বেষ, একটা প্রতিহিংসা। এই প্রতিহিংসা থেকে তিনি হাত মেলালেন লক্ষণ সেনের বিরোধী পক্ষ এই মুসলিম সাথে, এবং সেখানে তিনি ঘড়ির সাথে মানে বখতিয়ার খিলজির সাথে তিনি হাত মেলালেন। ভাবলেন লক্ষণ সেনকে সরিয়ে বখতিয়ার খিলজির রাজ্য প্রতিষ্ঠা হবে, সেখানে তিনি আবার নতুন করে প্রতিষ্ঠা পাবেন। তার মতন লক্ষণ সেনের অন্যান্য অমাত্যরাও ভেবেছিলেন, কিন্তু বখতিয়ার খিলজিকে দিয়ে তাদের সেই আশা পূরণ হলো না। তো ফলে একুল ওকুল দুকুলই তার চলে গেল, বস্তুত 3 কুলই তার চলে গেল। সেই জন্য লিখলেন, ভাগ্য দেবীকে অনুযোগ করে লিখছেন গুণবাদ পক্ষ পরাঙ্মুখী, বীরবংশ বৈরিণী। এরকম একটা বড় বীর, সেন বংশের মতন একটা বিরাট বীরবংশ ঘাতক করলেন, এবং স্বজনকুলোচ্ছেদ করলেন। 3 পুরুষ স্বজনতাকে তিনি চেনা শোনা বন্ধু পরিজন সব হারালেন। হ্যাঁ, সুতরাং এই উমাপতি ধর এই কবির স্মৃতিতে একটা এখন যেন শেষ বয়সে আক্ষেপ আর আক্ষেপ তার স্মৃতিতে আসছে পুরাতন ছিন্নমূল রাজা লক্ষণ সেনের কথা। ভাগ্যদেবী যেমন তার সাথে শত্রুতা করেছে, তেমনি শত্রুতা করেছে লক্ষণ সেনের সঙ্গে। এক লহমার জন্য হলেও তিনি বুঝতে পাচ্ছেন যে সেন বংশের নুন খাওয়া 3 পুরুষের মন্ত্রী তিনি বহিরাগত ম্লেচ্ছ আক্রমণকারীকে স্বাগত জানিয়েছিলেন, অভিনন্দন জানিয়েছিলেন মাতৃভূমির ধর্ষই তাকে। তো এবং তার থেকেও বড় কথা আরেকটা প্রশ্ন, যে কেন তিনি শেষের দিকে অর্থাৎ লক্ষণ সেনের সময়ে তিনি কেন তার যথেষ্ট সম্মানটা পাচ্ছিলেন না? এটা কি কেবলমাত্র তার চিন্তা ভাবনার দিক থেকে,
যেহেতু তিনি তার লক্ষণ সেনের পিতামহের সময়ে ছিলেন, তার পিতার সময়ে ছিলেন, ফলে একটা গ্যাপ, একটা চিন্তাধারার একটা গ্যাপ এরকম এসে গেছে। এটাই কি শুধু? তা নয়, আরেকটি কারণ আমরা প্রথমেই বলেছি, ভাষা। ভাষার যে একটা বিবর্তন ঘটে যাচ্ছে, যেমন পরিচালনার ক্ষেত্রে একটা পরিবর্তন ঘটে যাচ্ছে, রাজার মানসিকতার মধ্যে দিয়ে একটা পরিবর্তন ঘটছে, রাজার চিন্তা ভাবনার, রাজনৈতিক পরিচালনার দিক থেকে যেমন একটা পরিবর্তন ঘটে যাচ্ছে, এটা যেমন মন্ত্রী আমলাদের বুঝতে হয়। অর্থাৎ নেহেরু আমলের মন্ত্রী ইন্দিরা গান্ধীর আমলে চলে না, সেই ভাবধারা নিয়ে চলে না, তাকে পাল্টাতে হয়। হ্যাঁ, নেহেরু আমলের যারা ছিলেন তাদেরকে পাল্টাতে হয়ে সেখানে যেমন হাকসারের মতন লোককে আসতে হয়, সেখানে হাকসারের মতন মানুষই ইন্দিরা গান্ধীকে সঠিক পথ দেখিয়ে চালাতে পারেন। এইটা যেমন সেখানে বুঝতে হয়। হ্যাঁ, যেটা আমরা বাণভট্টের রচনার মধ্যে খুব ভালো করে আরও পাই, পরে আসবো সেসব কথায়। এটা বোঝা উচিত ছিল উমাপতি ধরের। তার রাজনৈতিক চিন্তাধারার ক্ষেত্রে একটা পরিবর্তন ঘটছে, আর পরিবর্তন ঘটছে তার সাহিত্য চর্চার দিক থেকে, অর্থাৎ ভাষার দিক থেকে। তিনি যে সংস্কৃত ভাষা নিয়ে, সংস্কৃত ভাষা, দর্শন, তার ব্যাকরণ ইত্যাদি নিয়ে তিনি যে চর্চা করেছেন, সেকালে যে মহাপণ্ডিত ছিলেন, হ্যাঁ, এবং সেটা ব্যর্থ হয়ে যাচ্ছে কেন? তার কারণ অন্যতম এই যে ভাবধারা যেমন, তেমনি হচ্ছে ভাষা, সংস্কৃত ভাষা। তখন লক্ষণ সেনের সময় কবি সাহিত্যিকদের ভাষা বদলানোর সময় এসে গেছে। সেখানে ভাষা আমরা পাচ্ছি বিদ্যাপতিকে, মৈথিলী কবি বিদ্যাপতি চলে এসেছেন গীত গোবিন্দের কবি জয়দেব। এই যে ভাষার একটা বিবর্তন ঘটে যাচ্ছে, এটা ধরতে পারলেন না উমাপতি ধর। সুতরাং দুদিক থেকেই তিনি মার খেলেন এবং শেষ পর্যন্ত প্রতিহিংসা করেও বিদেশি আক্রমণকারীদেরও তিনি মন পেলেন না, এবং স্বজাতির স্বদেশের সাথে তিনি শত্রুতা করেও তিনি নিজে কি হিসেবে পরিচিত হয়ে রইলেন। শেষ পর্যন্ত তার পরিচয় কি হিসেবে? এই যে এত বড় পণ্ডিত, এত বড় একজন, যাকে সেই সময়ের চাণক্য বলা হয়েছে, তার পরিণতিটা কি করুন, এই জায়গা থেকে বুঝতে হয়। এখান থেকে বুঝতে হয় নিজেকে পাল্টাতে হয় সময়ের সঙ্গে সঙ্গে। সব দিক থেকে নিজেকে পাল্টানো কত গুরুত্বপূর্ণ, রাজনীতির দিক থেকে, সাহিত্যের দিক থেকে। সাহিত্য এটার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে উমাপতি ধর। খুব ভালো থাকবেন। একটু দীর্ঘ হলো আলোচনা, আশা করি আপনাদের ভালো লাগবে। একটু ধৈর্য নিয়ে শুনবেন, এই ধৈর্যটারও একটু অভাব ঘটছে আমাদের। ভালো থাকবেন, দেখা হবে, কথা হবে পরের পর্বে।